এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করতে চাই। ব্যাপারটা ইন্টারেস্টিং বলবো না মর্মান্তিক বলবো, এটা আসলে ভিডিও শেষে বুঝতে পারবেন। মনে হয় না ইন্টারেস্টিং আপনাদের কাছে মনে হবে, কিন্তু মর্মান্তিক অবশ্যই ব্যাপারটা। এর মধ্যে এমন কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো হয়তোবা আপনারা অনেকে জানেন না, বা অনেকে জানতেও পারেন। যেহেতু এটা একটা আলোচিত ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আসলে আমার এই ভিডিওটা বানানো। আমি চাই যে এই ব্যাপারগুলো আপনাদেরও জানা থাকুক। আপনাদের আশেপাশেও হয়তো এরকম অনেকেই আছে, বা থাকতে পারে, বা যে কোনো সময়ে যে কোনো ধরনের মানুষের মধ্যেই, বা আপনার আশেপাশের যে কোনো মানুষের মধ্যে এই ধরনের একটা প্রবলেম যে কোনো সময় ডেভেলপ করতে পারে। সেই ক্ষেত্রে আপনারা জিনিসটা যদি জানা থাকে, আপনাদের বুঝতে আসলে সুবিধা হবে। তো চলেন শুরু করি। আপনারা জানেন, হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, ময়মনসিংহের রেল লাইনে একটি ঘটনা ঘটেছিল। একই পরিবারের ৯ জন সদস্য, সেখানে বাচ্চা, মহিলা, পুরুষ সবাই ছিল, একসঙ্গে মারা যায়। সে সময় যখন মারা যায় তারা একই সাথে রেল লাইনের ওপরে হাত ধরাধরি করে বসেছিল, এবং সেই সময় এই ব্যাপারটা নিয়ে প্রচুর পরিমাণে পত্রিকা এবং মিডিয়াতে আলোচনা হয়। এরকম একটা ব্যাপার যেহেতু আলোচনা হওয়াটাই স্বাভাবিক। সেই রেল লাইনের ঘটনায় যে যারা ড্রাইভার ছিল, পরবর্তীতে তাদেরকে সাক্ষাৎকারে এবং তাদের যখন তদন্ত হয়, তদন্তে তারা বলেছে, যখন তারা ট্রেন নিয়ে আসতেছিল অনেকবার তাদেরকে হর্ন দেওয়া হয়, বিভিন্নভাবে সতর্ক করা হয়। তারা মনে করছিল যে তারা রেল লাইন পার হয়ে চলে যাচ্ছে, কিন্তু আসলে তারা আত্মহত্যা করার জন্য বসেছিল। কিন্তু ট্রেন চালাচ্ছে যে, সে চেষ্টা করছিল বারবার ব্রেক করে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু আসলে আপনারা জানেন যে ট্রেন এত দ্রুত ব্রেক করে আসলে থামানো যায় না। পরবর্তীতে তাদের প্রতি পিষে চলে যায়, এবং ৯ জনের মধ্যে ৭ জন স্পট ডেড এবং ২ জন বেঁচে ছিল, পানি পানি করে চিৎকার করছিল। সে সময় একজন ড্রাইভার সেখানে নেমে আসে, এবং এই বীভৎস একটা অবস্থা দেখে সে ওই জায়গাতেই অজ্ঞান হয়ে যায়। এখন আপনাদের মনে হতে পারে যে আমি কেন এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা শেয়ার করার কারণ হচ্ছে, আপনারা জানেন কাল্ট প্র্যাকটিস নামে একটা ব্যাপার বিশ্বে বিভিন্ন দেশেই, অস্ট্রেলিয়া, জার্মানি, আমেরিকা, অনেকগুলো দেশে এই ধরনের একটা প্র্যাকটিস আছে। এবং এটা আপনি অনলাইনে যদি সার্চ করেন, বা আপনার যদি ইন্টারেস্ট থাকে, আপনি গুগল করলে দেখতে পারবেন। এই ধরনের ঘটনা কিন্তু শুধু আমাদের দেশেই না, দেশের বাইরেও অনেক জায়গাতেই এর আগে ঘটেছে। কাল্ট প্র্যাকটিসটা মূলত হচ্ছে আমাদের যে সামাজিক রীতিনীতি, আমাদের যে ধর্মীয় বিশ্বাস, এই বিশ্বাসের বাইরে যে কেউ যদি মানে একটি নতুন চিন্তাভাবনা ইস্টাবলিশড করতে চায় এবং আশেপাশের মানুষকে সেটা দ্বারা প্রভাবিত করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই এই ব্যাপারটাকেই বলা হয় হচ্ছে কাল্ট প্র্যাকটিস। তো ময়মনসিংহে যে ঘটনাটা ঘটছিল, এই ঘটনার মূলে যে ছিল, সেই লোকটার নাম হচ্ছে আদম দরবেশ। উনি একজন সেনাবাহিনীর লোক ছিল, এবং উনি যেটা এক সময় উনি মূলত ইসলাম ধর্মে বিশ্বাসী ছিল, এবং সে ধর্মকর্ম করতো, ভালোভাবে ধর্মকর্ম পালন করতো, এবং মানুষ তাকে দরবেশ বা একটু সম্মানের দৃষ্টিতেই দেখত। কিন্তু হঠাৎ করে তার মধ্যে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। সে দেখা যায় যে বিভিন্ন ধরনের এমন ধরনের কথাবার্তা বলতেছে যা স্বাভাবিক সমাজ এবং আমাদের যে সামাজিক রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, এই বিশ্বাসগুলোর সাথে সাংঘর্ষিক। তখন মানুষের সাথে সেই সময় যারা দেখা যাচ্ছে যে একটা দোকানে যে সে বসলো, বা তাদের সাথে কনভারসেশন হইতে হইতে দেখা যাচ্ছে মানুষজন কি করে তার সাথে একটা দ্বন্দ্ব লেগে যায়। এরকম ১ দিন ২ দিন দ্বন্দ্ব লাগতে লাগতে একটা সময় দেখা যায় যে ধরো এতই ক্ষিপ্ত হয়ে যায় যে এক সময় তাকে কিছু মানুষ ধরে আর কি শারীরিকভাবে নির্যাতন করে। সে সময়ের পর থেকে আসলে উনি এক ধরনের বাসার বন্দী হয়ে যান, বাসার থেকে বের হন না,
এবং পরবর্তীতে উনি একটা নতুন ধরনের চিন্তাভাবনা এবং মতাদর্শ নিয়ে আসার চেষ্টা করেন সবার সামনে। যেহেতু আর উনি এগুলো উপস্থাপন করতে পারতেছে না, উনি মূলত ওনার ফ্যামিলির যে সদস্য ছিল তাদের মধ্যে এই জিনিসটার প্রভাব বিস্তার শুরু করেন। তার ফ্যামিলিতে 9 জন সদস্য ছিল, তার 2 মেয়ে, ছেলে, তার ওয়াইফ, মেয়ের ছেলে। একটা জিনিস বলতে ভুলে গেছি যে ওই সময় তার মেয়ের 2টা ছোট বাচ্চা এবং তার একজন পালক মেয়েও কিন্তু ওই 9 জনের মধ্যে ছিল, যে 9 জন রেল লাইনে মারা গেছিল। এবং ওনারা কিন্তু সবাই হচ্ছে এই আদম দরবেশ মূলত ওনার দ্বারা প্রভাবিত ছিল। এবং উনি যে নতুন একটা ধর্ম বা মতাদর্শ প্রচার করার চেষ্টা করছিল, উনি সেটাকে আদম ধর্ম নামে প্রচার করার চেষ্টা করেন। ওনার ধর্মের আসলে উনি যেটা প্রচার করতে চাচ্ছিলেন, এটার থিম ছিল হচ্ছে যে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেগুলো বলেছেন বা উনি যে ধর্ম আমাদের মাঝে প্রচার করেছেন, এগুলো ঠিক না। উনি যেটা চাচ্ছেন বা উনি যে ধর্ম প্রচার করতেছেন এগুলো ঠিক। এবং আমরা শুরু হয়েছি হচ্ছে আদম থেকে, আদম আলাইহিস সালাম থেকে। আমাদের যেহেতু জন্ম এবং ধর্ম যা কিছু আসছে সব কিছু আদম থেকেই হবে। এবং ওনাদেরকে ইস্টাবলিশ করার চেষ্টা করেন যে আমরা হচ্ছে আদম ধর্ম পালন করি এবং আমরা হচ্ছে আদম পরিবার। এবং ওনাদের বাসার সামনে লিখে দিয়েছিলেন যে আমরা আদম পরিবার এবং আমাদের এই ধর্মের বা আমাদের এই মতাদর্শের এর বিরোধিতা যদি কেউ করেন তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। এবং তাদের বাইরের একটি ফলক বা হচ্ছে একটা সাইনবোর্ড তারা দিয়ে দেন যে আমাদের বাসায় কেউ প্রবেশ করবে না। এবং আমাদের সাথে যদি কেউ সাংঘর্ষিক বা আমাদের এই ধর্মের ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে বা আমাদের বিরক্ত করে তাহলে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। এরপরে 2000 সালের দিকে এই আদম দরবেশ মারা যায়। মারা যাওয়ার সময় সে কিছু কথা বলে যায় যেগুলো আসলে নর্মালি আমাদের সামাজিক রীতিনীতির সাথে কিন্তু যায় না। তাদের ফ্যামিলি যারা সদস্য ছিল তাদেরকে বলে যায় যে আমাকে কাফনের কাপড় পরাবো না, মারা যাওয়ার পরে আমি যে কাপড়ে মারা যাব সেই কাপড়ের আমাকে কবর দিতে হবে। তারপরে আমাকে গোসল করানোর দরকার নাই, আমার কোনো জানাজা পড়ার দরকার নাই। এরপরে উনি আরও বলে যান যে আমাকে কবর দিবে আমাদের হচ্ছে উঠানে, আমার কোনো গোরস্থান বা এরকম কোনো জায়গায় আমাকে কবর দেওয়ার দরকার নাই। কিন্তু এর পরবর্তীতে আসলে আমাদের যে ধর্মীয় রীতিনীতি, তারপরে এলাকার যারা মানুষজন ছিল, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এছাড়াও পুলিশ ইনভেস্টিগেশন করে, পুলিশের হস্তক্ষেপে ব্যাপারগুলো আসলে পরবর্তীতে তারা আর করতে পারে নাই। এই ব্যাপারগুলো নিষেধ করার কারণে পরবর্তীতে তাকে ধর্মীয় রীতিনীতিতেই তাকে দাফন করা হয়। এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে ব্যাপারটা হচ্ছে যে ওনার বাসায় একটা ডায়েরি পাওয়া যায়, যে ডায়েরির মাধ্যমে জানা যায় যে ওনার পালক মেয়ের 2 ছেলে, 2 বাচ্চা, ওনার ওয়াইফ, উনি এবং ওনার ছেলে মারা যায়। কিন্তু এর 11 জুলাইয়ের ঘটনার পরে 14 জুলাই একটা এসে ঘটনা ঘটে যে তার মেয়ে এসে দাবি করে যে সে মারা যায়নি, সে ওই বাসায় ছিল না, তার বাচ্চা 2 জন মারা গেছে। এর পরবর্তীতে তাদের এই ফ্যামিলির যে মতাদর্শটা ছিল এরা এটা নিজেদের মধ্যে রাখে এবং এরা পালন করতে থাকে। এবং এরা মনে করে যে তারা সারা রাত, ফ্যামিলির একটা বৈশিষ্ট্য ছিল যে এরা মূলত এক ধরনের নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলে। তাদের একটা প্রার্থনা বা তাদের যে কাল্ট প্র্যাকটিসের একটা রুম বানায় এবং এই রুমের মধ্যে তারা তাদের এই প্র্যাকটিসগুলো করে। সারা রাত তারা ধ্যানে বিশ্বাসী, সারা রাত এরা ধ্যান করতো এবং দিনের বেলা ঘুমাতো। এই কারণে এরা সাধারণ মানুষের সাথে মিশতও না। সাধারণ মানুষের মধ্যে না মিশার কারণে মূলত এটা এক ধরনের মানসিক সমস্যা হয়ে দাঁড়ায় তাদের। তারা মনে করতো যে তারা এই জিনিসটা তাদের ফ্যামিলির মধ্যে ছড়াতে শুরু করে যে তার বাবা মারা যাওয়ার পরে তার আত্মা তাদের সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেয়। এবং এদের সবাই একসঙ্গে আত্মহত্যা করার পিছনেও কিন্তু এই আত্মার যে বানোয়াট গল্প, এটাই মূলত
তারা সবাইকে বিশ্বাস করায় এবং তার মারা যাওয়ার পরে তার ছেলে এবং তার মেয়েরা এই জিনিসটাকে ধরে রাখে এবং এরা এই প্র্যাকটিস করতে করতে এমনভাবে মানসিক একটা সমস্যার মধ্যে পড়ে যায় যে এরা মনে করতে থাকে যে তারা হচ্ছে মারা যাচ্ছে না, আত্মহত্যা করতেছে মানে মারা যাচ্ছে না, তারা দেহ ত্যাগ করতেছে এবং তারা তার যে আদম দরবেশ তার বাবার সাথে দেখা করতে যাচ্ছে। তারা যখন মারা যায়, যেদিনকে মারা যায় আর কি 11 জুলাই, সেই দিনকে তারা তাদের বাসায় রান্নাবান্না করার জন্য তরকারি কাটাকুটা করে রেখে দিয়েছে, মাছ কেটে রেখে দিয়েছে এবং তারা পরবর্তীতে এসে যে খাওয়া দাওয়া করবে এই ধরনের প্রিপারেশনও কিন্তু তাদের ছিল। তারা যে আত্মহত্যা করে মারা যাচ্ছে এই বোধশক্তিটাও সেই সময় তাদের মধ্যে ছিল না। এছাড়াও তারা তো মারা যায় 11 জুলাই। 11 জুলাই আত্মহত্যা করার আগেও এরা 7 জুলাই মানে ফাঁসি দিয়ে আত্মহত্যা করার জন্য প্রিপারেশন নিয়েছিল এবং তারা ফাঁসির দড়ি বিভিন্ন পরবর্তীতে তদন্ত করতে যখন পুলিশ তাদের বাসায় প্রবেশ করে ওই সময় পুলিশ যে দেখে যে তাদের নিজেদের হচ্ছে আত্মহত্যার যে প্রিপারেশান দড়ি তারপরে আদার্স বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তারা সেগুলো প্রিপেয়ার করে রাখছিল, সেটা ডিসিশন নেয় যে 7 তারিখ না তারা 11 তারিখ আত্মহত্যা করবে। কারণ হচ্ছে ওই দিনটা তার হচ্ছে বাবা মারা গেছে, যে দিনকে মারা গেছে ওই দিনটাই তারা হচ্ছে আত্মহত্যার জন্য বেশি। আমাদের সাথে যে জিনিসটা শেয়ার করলাম এই জিনিসটা কিন্তু একটা মানসিক সমস্যা এবং এই সমস্যা যার মধ্যে ডেভেলপ করে এটা পরবর্তীতে আরও আস্তে আস্তে বিভিন্ন মানুষের মধ্যে ছড়াতে থাকে এবং এর দ্বারা যারা আক্রান্ত হয় তারা পরবর্তীতে এই ধরনের স্টেপ নিতে পারে। সুইডেনে এরকম একটা ঘটনা ঘটছে, এরপরে অস্ট্রেলিয়াতে এমন একটা ঘটনা পাওয়া যায় যে 2 বোন ছিল, ছোট বয়স না 10 থেকে 12 বা 15 এরকম বয়স হবে। 2 বোনের এক বোন মনে করে যে সে আত্মহত্যা করবে এবং সে বাসা থেকে দৌড় দেয় এবং একটা বাসের সাথে ধাক্কা খায়। আলটিমেটলি সে মারা যায় না, কিন্তু এটা দেখা দেখি তার আরেকটা বোন ছিল, এই বোনটাও বাসা থেকে দৌড় দেয় এবং বাসের নিচে আত্মহত্যা করার চেষ্টা করে। তো এই ধরনের একজনকে দ্বারা আরেকজন প্রভাবিত হওয়া বা এই ধরনের রীতিনীতি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশেই দেখা যায় এবং হয়তোবা এখনও সার্চ করলে আমাদের দেশেও অনেক জায়গায় পাওয়া যেতে পারে এই ধরনের মানুষ। তো আপনাদের অনুরোধ থাকবে এই ধরনের যদি আপনারা আপনাদের আশেপাশে এই ধরনের ব্যতিক্রমী কথাবার্তা, ব্যতিক্রমী চিন্তাভাবনা বা এই টাইপের মানুষ থাকে তাহলে আপনারা তাদেরকে সাহায্য করবেন, বোঝাবেন এবং যদি মনে হয় আপনাদের পরিচিত আপনজনের মধ্যে যদি কেউ হয় তাদেরকে তাদের মানসিক চিকিৎসা করান। মূলত এই কার্ড প্র্যাকটিসে যেটা হয়েছে যে তারা মনে করছে যে তার বাবা মারা যাওয়ার পরেও তাদের সাথে যোগাযোগ করে, ইনস্ট্রাকশন দেয় এবং তারা মারা যাওয়ার পরে তাদের ফ্যামিলি সবাই মিলে একটা তাদের যে আত্মাগুলো মারা যাবে সেগুলো সবগুলো একীভূত হবে, একীভূত একটা নতুন একটা শক্তি নিয়ে তারা আবার দুনিয়াতে ফেরত আসবে এবং তাদের এই মতবাদগুলো প্রচার চালাবে। মূলত তাদের চিন্তাভাবনার মূল থিমটা কিন্তু এটা ছিল। কিন্তু তারা যে ধরনের চিন্তাভাবনা নিয়ে থাকতো বা মনে করতো যে তাদের দেহ ত্যাগ হচ্ছে, তারা মারা যাচ্ছে না, পরবর্তীতে আবার তারা ফেরত আসবে, এই ধরনের চিন্তাগুলো তো আসলে এক ধরনের অলীক কল্পনা এবং অসুস্থতার লক্ষণ। তো এই ধরনের চিন্তাভাবনার মানুষজন যদি আপনারা কেউ আপনাদের সাথে পরিচয় হয় বা কাউকে পেয়ে থাকেন বা এই ধরনের কারোর সাথে আপনাদের দেখা হয় বা আমরা আশেপাশে এমন মানুষ আছে যে নর্মাল মানুষও কিন্তু এই ধরনের চিন্তাভাবনা বা মানসিক ডিসঅর্ডার বা মানসিক সমস্যার কারণে এই ধরনের চিন্তাভাবনাগুলো করতে পারে। তো তা যদি এরকম কেউ পেয়ে থাকেন আপনারা বা দেখেন তাহলে অবশ্যই তাদেরকে সাহায্য করুন, হেল্প করুন এবং তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড যেন তারা করতে না পারে এবং তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আপনাদের যারা দায়িত্ববান ব্যক্তিবর্গ আছেন তারা খেয়াল রাখতে চেষ্টা করুন।